হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম, সুস্বাগতম, ভেরি ওয়েলকাম। আমি আবার চলে এসেছি আমাদের ক্লাস 11 এর বেসিক ম্যাথসের ক্লাস নিয়ে, যেখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং গ্রাফ শেষ করার চেষ্টা করব। তার আগে আমি বলে দিই যে তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তোমাদের যে ডাউট আছে ওইটা পোস্ট করতে পারো, আমি সেম ডেটের মধ্যে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো বেশি দেরি না করে চলো এবার স্টার্ট করি। সো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ হচ্ছে, আচ্ছা, দ্বিঘাত সমীকরণ বোঝার আগে সবচেয়ে প্রথমে তো আমার বুঝতে হবে যে রৈখিক সমীকরণ অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। লিনিয়ার ইকুয়েশন বলে ওইসব ইকুয়েশনকে যাদের হাইয়েস্ট পাওয়ার অর্থাৎ ঘাত 1 থাকে, ঠিক আছে। হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল, ভেরিয়েবল কোদের বলে? এই যে চলরাশি এক্স ওয়াই, এটি হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, আর এটি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেমন 5, 3 এসব। সো লিনিয়ার ইকুয়েশন কোনগুলো, রৈখিক সমীকরণ কোনগুলো? হাইয়েস্ট পাওয়ার অফ ভেরিয়েবল 1 হতে হবে, ঠিক আছে, এর বেশি হতে পারবে না। যেমন x+5 y z/3, এটি হচ্ছে রৈখিক সমীকরণ, বোঝা গেছে। এবং সবচেয়ে বড় কথা কি, যে রৈখিক সমীকরণের বীজ অর্থাৎ রুট সবসময় একটা থাকবে। এটার একটা ট্রিক্সও আছে। দেখো, যদি রৈখিক সমীকরণ হয় অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার 1 হয়, তাহলে এদের বীজও একটাই থাকবে। যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হয় অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার 2 হয়, তাহলে আমাদের রুটও 3টা অর্থাৎ সরি 2টা থাকবে। রুট অর্থাৎ বীজও 2টাই থাকবে। সো আমরা আশা করি বুঝেছি যে লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ কাকে বলে। সেকেন্ড হচ্ছে আমাদের কাছে কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলে? যাদের হাইয়েস্ট পাওয়ার 2, কার? ভেরিয়েবলগুলোর হাইয়েস্ট পাওয়ার, ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার 2। এবং যেহেতু হাইয়েস্ট পাওয়ার 2, তাদের বীজ অর্থাৎ সলিউশনও দুটো, এবং আমরা একটা ক্লাস 10ও করে এসেছি, ঠিক আছে। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে এটা x² + 7x + 10 t² + 4t - 12, ঠিক আছে। এবার দ্বিঘাত সমীকরণের অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আমরা কিভাবে বের করি, যে অর্থাৎ রুট অর্থাৎ বীজ কিভাবে বের করি? মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা বের করতে পারি। যেমন x² + 7x + 10, এটার বীজ কিভাবে বের করব আমরা? সবচেয়ে প্রথমত এটা x² এর সামনে যা আছে তা c-র ভ্যালু অর্থাৎ এখানে যা আছে মানে ধ্রুবক পদের সঙ্গে গুণ করব। গিয়ে দেখলাম 10 হলো। তারপর এটাকে আমি এরকমভাবে লিখব যাতে যোগ করলে এটা সমান হয়ে যায় এবং গুণ করলে ওই তাদের 10 এর সমান হয়ে যায়, ঠিক আছে? সো এখানে x² + 5x, এগুলো তোমরা আম 10 এ পড়ে এসছো। আমার মনে হয় না এটি ভালো মানে এটি এক্সপ্লেইন করা যেকোনো একটা মানে রিজন হতে পারে। কারণ আমরা ফোকাস করছি 11 এর উপরে। সো এগুলো তোমরা আগেই করে এসছো, ঠিক আছে? তবেও আমি হালকা করে বলে দিচ্ছি। তারপর কি কমন গেল? এখান থেকে x, এখানে x+5 কমন গেল, 2 গেল, এখানেও x+5। তারপরে এই দুটো টার্মের থেকে x+5 আবার কমন যাচ্ছে, তো x+5 কমন নিয়ে নিয়েছি। বাকি রয়েছে x+2, এটা লিখে নিয়েছি। তো একটা বীজ হয়ে গেছে আমাদের কাছে -5, আর একটা বীজ হয়ে গেছে আমাদের কাছে -2। কিন্তু কোনো সময় কি হয় আমাদের, যে এইভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে এই পদ্ধতিতে আমাদের বীজ আসা অনেক কষ্টকর হয়ে যায় এবং আনতে অনেক কষ্ট হয়ে যায়। তখন আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? তখন আমরা দ্বিঘাত সূত্র অর্থাৎ কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি। দ্বিঘাত সূত্রটি কি? দ্বিঘাত সূত্রের সাহায্যে আমরা দুটো বীজ বের করতে পারি। ঠিক আছে? কিভাবে বের করব? ফর্মুলা হচ্ছে আম x অর্থাৎ বীজের যে ভ্যালুগুলো কি আসবে? -b -√d, d কি আমি বলব বাই 2a, আর x = -b +√d/2a। d হচ্ছে নিরূপক। আচ্ছা, ওটার বলার আগে এই দুটোকে একলগে কিভাবে লেখা যায়? একলগে লেখা যায় -b +-√d/2a, অর্থাৎ একবার -b লিখে প্লাস লিখব, তারপর √d/2a লিখব। আরেকবার -b লিখে মাইনাস লিখব, তারপর √d/2a লিখব। ঠিক আছে না? এবং d এর ভ্যালু কি? d হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। d এর ভ্যালু হচ্ছে √b² - 4ac। আচ্ছা, d আলাদা করে লেখার কারণ কি? d আলাদা করে লেখার কারণ হচ্ছে যে আমরা তো জানি যে এটা কি? এটা দ্বিঘাত সমীকরণ, এর দুটোই বীজ থাকবে অর্থাৎ দুটোই সলিউশন হবে, দুটোই রুট হবে। আমরা জানি, এটাই জানি আমরা, যদি আমাদের যে ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ নিরূপকের ভ্যালু 0 থেকে বড় হয় অর্থাৎ কোনো ধনাত্মক রাশি অর্থাৎ পজিটিভ কিছু হয়, তাহলে আমাদের যে দুটো বীজ হবে বা হ্যাঁ, দুটো বীজ যে হবে তারা বাস্তব এবং আলাদা হবে। সেম হবে না। বাস্তব এবং আলাদা হবে। ঠিক আছে? যদি নিরূপকের ভ্যালু 0 এর সমান হয়ে যায়, তাহলে আমাদের যে দুটো বীজ হবে ওগুলো বাস্তব হবে এবং সমান হবে, বাস্তব এবং সমান হবে। আর যদি নিরূপকের ভ্যালু 0 এর কম হয় অর্থাৎ এটার ভিতরে কিছু একটা মাইনাস হয়, মাইনাসের উপর রুট পড়লে আমরা জানি এটা এখন পর্যন্ত তোমরা পড়ে এসছো যে এটা পসিবল না। বাট
এটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি, এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি, ঠিক আছে? তো এগুলো বাস্তব না, এইগুলো বাস্তব না, বাস্তবে এক্সিস্ট করে না, ঠিক আছে? এই রাশিগুলো। সো ডি ভ্যালু যদি 0 কম অর্থাৎ নেগেটিভ কিছু হয়, তাহলে যে বীজগুলো আছে তা বাস্তব বীজ হবে না। আশা করি তোমরা বুঝেছো। সো চলো এবার নেক্সট কি আছে আমাদের কাছে? নেক্সট হচ্ছে ত্রিঘাত সমীকরণ অর্থাৎ কিউবিক ইকুয়েশন। তো আগের মতোই হাইয়েস্ট পাওয়ার যেগুলোর ৩ হবে সেগুলোকে কিউবিক ইকুয়েশন বলা হবে এবং তাদেরও ৩ টি বীজ থাকবে, ঠিক আছে? এক্সাম্পল কি? যেমন এখানে x কিউব প্লাস, দেখো হাইয়েস্ট পাওয়ার কিন্তু 3, x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে x কিউব মাইনাস 8। দেখো এখানে তো x স্কোয়ার এবং x এর রাশিগুলো নেই, তার মানে কি এটা ত্রিঘাত সমীকরণ না? একদম না, এটা ত্রিঘাত সমীকরণই। হাইয়েস্ট পাওয়ার 3 হলেই চলবে, ঠিক আছে? আশা করি এটা বুঝেছো। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি গ্রাফ শুরু করার আগে বলতে চাই যে আমাদের 11 এ আছে না গ্রাফস, 11 এবং 12 এ ফিজিক্সে গ্রাফসের উপর যথেষ্টভাবে ফোকাস দেওয়া দরকার এবং তোমরা যখন নেক্সট চ্যাপ্টারগুলো শুরু করবে তখনই বুঝবে ম্যাক্সিমাম কোশ্চেন গ্রাফসের উপরে আসে কিন্তু, ঠিক আছে? সো আমরা কি দেখতে পারি যে এখানে লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ রৈখিক সমীকরণগুলোর যখন আমরা গ্রাফ করব তখন এটা একটা সরল রেখা বা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? এবং কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের যে গ্রাফগুলো হবে সেটা হবে প্যারাবোলা বা অধিবৃত্ত। অধিবৃত্ত কি একটু পরেই তোমরা বুঝতে পারবে এবং যখন আমি ম্যাথ করাবো তোমাদের অনেক ডিটেলে করাবো। আজকে মানে এখানে ফিজিক্সের জন্য যতটুকু দরকার জাস্ট অতটুকুই করাবো। ব্যাস আপাততর মতো এটা মনে রাখো যে যখনই আমরা গ্রাফ আঁকবো লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ আঁকলে এটা স্ট্রেট লাইন হবে, কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যদি গ্রাফ আঁকি ওটা প্যারাবোলা বা অধিবৃত্ত হবে। চলো এবার নেক্সট কি আছে? নেক্সট আমাদের কাছে গ্রাফস বা লেখচিত্র, ঠিক আছে? গ্রাফস বা লেখচিত্রর মধ্যে সবচেয়ে আগে বুঝতে হবে আমাদের স্লোপ অফ এ লাইন অথবা সরল রেখার নতি কাকে বলে? নতিকে বলে স্লোপ। সো নতি কাকে বলে জিনিসটা একজাক্টলি কি? মনে করো আমি এখানে আমার কাছে একটা গ্রাফ আছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে? আমি একটা লাইন টেনে দিলাম এখানে গ্রাফের মধ্যে, ঠিক আছে? লাইন টেনে দিলাম। এই যে স্ট্রেট লাইনটা আছে বা সরল রেখাটা আছে সেটা কিন্তু আমার এক্স অ্যাক্সিসের সময় থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে না? থিটা অ্যাঙ্গেল করেছে। এই যে লাইনটা যেটা আমি এঁকেছি এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে তাকে বলে আনতি বা ইনক্লিনেশন, ঠিক আছে? এটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অনেকে বলে, যা আনতি কোণ, ঠিক আছে? সো মনে রাখবে এইটা যে লাইনটা যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে ওটাকে বলে আনতি, ঠিক আছে? এবং স্লোপ বা নতি কাকে বলে? স্লোপ বা নতি হচ্ছে স্লোপ বা নতি হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলটা ট্যান থিটা বের করো। আচ্ছা, স্লোপ বা নতি কি শুধু ট্যান থিটা দিয়ে বের করব? অন্য কোনো রাস্তা আছে? ইয়েস, রাস্তা আছে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। আমি আছে না এই যে লাইনটা আছে এটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করব অর্থাৎ একটা ত্রিভুজ কল্পনা করেছি এই জায়গাতে। ঠিক আছে? একদম বুঝেছো তোমরা? কোন জায়গায়? এই জায়গাতে একটা ত্রিভুজ কল্পনা করেছি। এখন যেহেতু এটা সরল রেখা এবং এটা একটা ট্রান্সভার্স অর্থাৎ ছেদক হয়ে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ মানে এটাও থিটা হবে, এটার সমান হবে। ইয়েস, একদম বুঝেছি। আমরা বুঝেছি, একদম সহজ। আমরা ট্রেনে করে এসেছি তো এসব। নেক্সট কি হবে? নেক্সট আমি এই যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি, এই ট্রায়াঙ্গেলটার আমি লম্ব বের করব আর ভূমি বের করব। যদি এই পয়েন্টটা আমার y2 হয় এবং এই পয়েন্টটা আমার y1 হয়, তাহলে এতটুকু জায়গা কি হবে? y2 মাইনাস y1। যথেষ্ট, মানে বোঝার জন্য যথেষ্ট, একদম সহজ এই জিনিসটা। সেম এই জায়গার ভিতরে এই পয়েন্টটা হচ্ছে আমাদের x2, এই পয়েন্টটা হচ্ছে x1। সো এতটুকু জায়গা কি হবে? x2 মাইনাস x1। x2 থেকে এতটুকু জায়গা আমি ছেড়ে দিলাম, তো বাকি থাকবো শুধু এই জায়গাটা। বুঝেছো? তার মানে আমার এই জায়গাটা হচ্ছে y2 মাইনাস y1 আর ভূমি হচ্ছে x2 মাইনাস x1। এবং আমাকে একটা জিনিস বলো, টেন থিটা মানে কি? টেন থিটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম বা টেনও আমরা পড়ে এসেছি। টেন থিটাকে কি বলা যায়? টেন থিটাকে বলা যায় লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজের থিটার উল্টো দিকের কোণ এটা। সো এটা সরি, থিটার উল্টো দিকের সাইড এটা। দ্যাট মিনস এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই জিনিসটাই লিখেছি। স্লোপ বা নতিকে এম দিয়ে ডিনোট করি। কেন ডিনোট করি পরে দেখবো। স্লোপ বা নতিকে লম্ব বাই ভূমি আকারেও আমরা লিখতে পারি। ঠিক আছে? লম্ব বাই ভূমি আকারেও আমরা লিখতে পারি এবং ট্যান থিটাও লিখতে পারি। কথাটা তো সেমই হয়ে গেছে। যেই প্রশ্নে আমাদের এভাবে কি বলে কোঅর্ডিনেটস দিয়ে দেবে 2,3, 3,2, ওই প্রশ্নে আমরা এই ফর্মুলা ইউজ করব এবং যে প্রশ্নে অ্যাঙ্গেল দিয়ে দেবে ওই প্রশ্নে আমরা এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা, এই y2 মাইনাস y1 কে আমরা ডেল্টা y লিখতে পারি। এই সিম্বলটার নাম কি? ডেল্টা।
এই সিম্বলটার নাম কি? ডেল্টা সিম্বল। ডেল্টা কথার অর্থ কি? ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, y2 থেকে y1 এর পার্থক্য। ফিজিক্সে অনেক জায়গায় তোমরা এই ডেল্টা সিম্বলটা পাবে। ডেল্টা সিম্বলকে বলা হয় পার্থক্য অর্থাৎ ডিফারেন্স। কি? পার্থক্য অর্থাৎ ডিফারেন্স। সেম x2 মাইনাস x1 অর্থাৎ x এর মধ্যে পার্থক্য, y2 মাইনাস y1 কি বলে y2 মাইনাস y1 হচ্ছে y এর মধ্যে পার্থক্য। ডেল্টা মানে পার্থক্য মনে করবে, যেখানেই তোমরা দেখবে ডেল্টা মিন্স পার্থক্য। চলো নেক্সট কি আছে আমাদের কাছে দেখি। নেক্সট আমাদের কাছে একটা অঙ্ক আছে, বলেছে ফাইন্ড দ্য স্লোপ মানে নতি খুঁজো অফ এ লাইন হুজ কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে 2,4 and 4,8। একদম সহজ অঙ্ক এটা, জাস্ট আগের ফর্মুলাটা এই ফর্মুলাটা ইউজ করব, কারণ এখানে আমাদের কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তো আমরা কি জানি, আমরা জানি যে কোনো দুটো, আমি কি এটাকে x1 নিয়ে নিই, তো এটা হয়ে যাবে আমাদের y1। এটাকে যদি আমি x2 নিয়ে নিই, এটা হয়ে যাবে আমাদের y2। তাহলে তাহলে এই জায়গাতে আমার স্লোপ অর্থাৎ নতি কি হয়ে যাবে? অনেকে কিন্তু স্লোপকে তোমরা এমও লিখবে, ঠিক আছে? কেন লিখবে একটু পরে বুঝবে, যখন আমি সরল রেখার ইকুয়েশন আবার করব তখন বুঝতে পারবে, ঠিক আছে? আম, কি x1 এর ভ্যালু পেয়ে গেছি, y1 এর ভ্যালু পেয়ে গেছি, x2 এর ভ্যালু পেয়ে গেছি, y2 এর ভ্যালু পেয়ে গেছি। তো আমরা কি জানি নতি কি? নতি হচ্ছে y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, ঠিক আছে? মানে ডেল y বাই ডেল এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল এক্স, সরি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সো y2 এর ভ্যালু কত? y2 এর ভ্যালু হচ্ছে এখানে 8, মাইনাস y1 এর ভ্যালু কত? 2, x2 এর ভ্যালু কত? 4, মাইনাস x1 এর ভ্যালু কত? 2। তো আমাদের এখানে ভ্যালু কি হয়ে গেছে? এখানে ভ্যালু হয়ে গেছে আর 8 মাইনাস 2 6 আর 4 মাইনাস 2 2। তো এটা হয়ে যাবে আমাদের, আমি যদি ক্যান্সেল আউট করি, উপরে 3 চলে আসবে, নিচে 1। সো আমাদের এটা হয়ে যাবে 3। সো একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। এইসব অঙ্ক তোমরা থাকবে না, জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসটা তোমাদের করিয়ে দেখালাম, ঠিক আছে? নেক্সট নেক্সট নতি বের করো। এবার আমাদের দিয়ে দিয়েছে থিটা অ্যাঙ্গেল, এবার কোন ফর্মুলা ইউজ করব? নিশ্চয়ই এবার আমরা টেন থিটার ফর্মুলাটা ইউজ করব। বলেছে ফাইন্ড দ্য স্লোপ, নতি বের করো অফ এ লাইন, একটা লাইনের যেখানে থিটা হচ্ছে 120 ডিগ্রি। কি? থিটা হচ্ছে 120 ডিগ্রি। তো নতি বের করব, আমরা জানি নতি বা স্লোপ কি? স্লোপ হচ্ছে টেন থিটা, আর থিটা এখানে কত? টেন থিটা এখানে, থিটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা ভালো করে দেখো, আমি গত ভিডিওতে, তোমরা যদি না দেখে থাকো, গত ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রির যে ভ্যালুগুলো কোন অ্যাঙ্গেলের জন্য কত হবে সেটা বের করা শিখিয়েছিল। আমি আই বাটনের উপরে দিয়ে দেবো, আই বাটনে ক্লিক করলে বা ক্লিক করলে তোমরা ওইখানে ওই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে? সো টেন 120 ডিগ্রি, সো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তো 120 ডিগ্রি এই কোয়াড্রেন্টে থাকবে। সো এই কোয়াড্রেন্টে আমরা জানি শুধু সাইনের ভ্যালু, যেখানে এস লেখা আছে, শুধু সাইনের কোসেকের ভ্যালু পজিটিভ, তার মানে টেনের ভ্যালু এখানে নেগেটিভ হবে। তো আমি সুন্দর করে আগে একটা নেগেটিভ লিখবো। তারপর তারপর দেখো, আমি টেন 120 ডিগ্রিকে কি লিখতে পারি? টেন 120 ডিগ্রিকে 180 মাইনাস 60 লিখতে পারি। ইয়েস, দ্যাট মিনস যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বো, আমি একটা মাইনাস দিয়েছি, এবং 180 মিনস এই লাইন আছে, প্রথমেরটা হচ্ছে এই এক্সিসের উপরে আছে। সো আমি, এটা চেঞ্জ হবে না, এটা টেনই থেকে যাবে এবং এদিকে 60 ডিগ্রি হবে। তোমরা যারা এটা বুঝুনি কিছু, তোমরা আগের ভিডিওটা প্লিজ দেখো, আমি আই বাটনে দিয়ে দেবো, ওখানে গিয়ে বুঝে নেবে, ঠিক আছে? সো এটা হয়ে যাবে মাইনাস 1060 ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে? একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝেছো। নেক্সট অঙ্ক দিকে এবার আমরা চলি। এবার হচ্ছে বিভিন্ন রকমের স্লোপ কিরকম হয় বা নতি কিরকম হয় আমি দেখবো। এখানে আছে, আমার কাছে দুইটা লাইন আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, একটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে কোনটার নতি বেশি? সো এটার নতি কত হবে? এটার নতি আমি দেখেছি 1030 অর্থাৎ 1/√3, আর এটার নতি হচ্ছে 1060 অর্থাৎ √3। আমরা দেখতে পারি যে √3 বড় 1/√3 থেকে, তাহলে প্রথমটার নতি মানে S2 নতিটা, S2 স্লোপ বড় হবে S1 থেকে, ঠিক আছে? তার মধ্যে আমরা কি বুঝেছি এখানে? আমরা বুঝেছি যে যত বেশি অ্যাঙ্গেল হবে এত বেশি নতি হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে, যত বেশি অ্যাঙ্গেল এত বেশি নতি, যত বেশি অ্যাঙ্গেল এত বেশি নতি, অর্থাৎ স্লোপ। স্লোপ আমি তোমাদের বলছি যে তোমরা একটু ইংলিশে শিফট করার চেষ্টা করো, কিন্তু আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম এবং ইংলিশে শিফট করতে হয়েছে। কারণ কি, ম্যাক্সিমাম বড় বড় পরীক্ষা যেমন জেই, নিট, এসব কিন্তু ইংলিশেই প্রেফার করে দেওয়া, এবং জেই তো ইংলিশেই প্রশ্ন আসে। সো চলো, নেক্সট জিনিস কি আছে? নেক্সট জিনিস দেখো, আমার কাছে আমি দুইটা লাইন টেনেছি, একটা হচ্ছে 120 ডিগ্রিতে, একটা হচ্ছে 150 ডিগ্রিতে।
আমি যদি এই দুইটার ভ্যালু বের করতে যাই, আমি জানি tan 150 ডিগ্রি মিন্স কি, tan 180 মাইনাস 30 লিখতে পারি। 150 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, এই জন্য মাইনাস, আর 180 হয়েছে এই জন্য tan থেকে গেছে, আর 30 ডিগ্রি এখানে লিখেছি। এটা কি হলো? এটা হলো -1/√3। -1/√3 কেন? তার মানে কি, আমাদের নতিটা নেগেটিভ এসছে, ঠিক আছে, ঋণাত্মক নতি এসছে, নেগেটিভ নতি এসছে। সেম tan 120 ডিগ্রি তো গত স্লাইডেই বের করেছিলাম ভ্যালু -√3, সো -√3 এখানে এসছে। মানে এই দুই ক্ষেত্রেই কিন্তু নতি আমাদের নেগেটিভ এসছে, ঠিক আছে, নতি আমাদের নেগেটিভ এসছে। আচ্ছা, ভালো কথা। তাহলে বড় কোনটা? বড় কোনটা? ভালো করে দেখো, আমি কি বলেছিলাম যে সব জায়গাতে আমি বড় কোনটা, আমার এখানে 1/√3 -1/√3 কিন্তু বড়, ঠিক আছে। যদি শুধু √3 আর 1/√3 হতো তো √3 বড়, কিন্তু মাইনাসের দিকে গেলে তো ছোটটা বড় হয়, এটা আমরা জানি। তো আমাদের কাছে যে 150 ডিগ্রিটা হবে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যত বেশি অ্যাঙ্গেল এত বেশি নতি, যত বেশি অ্যাঙ্গেল এত বেশি নতি। আচ্ছা, শর্টকাট ট্রিকটা কি? আমরা কি বারবার এরকম করে করব? না, একদম না। শর্টকাট ট্রিক হচ্ছে, আমরা যে এই লাইনটা পেয়েছি, ঠিক আছে? লাইনটা পেয়েছি, এটা যদি স্থূলকোণ হয়, কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ বা অবস্টিউস অ্যাঙ্গেল যদি হয়, তার আগে আমি বলে দিচ্ছি, যদি সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমাদের থিটাটা থাকে, তাহলে আমাদের নতি বা স্লোপ পজিটিভ হবে। এবং যদি স্থূলকোণ হয়, 90 ডিগ্রির বেশি হয়, তাহলে আমাদের নেগেটিভ স্লোপ হবে। এখানে যা দেখলাম, এই দুটো পজিটিভ স্লোপ, এই দেখো পজিটিভ স্লোপ এই দুটো, এবং এগুলো 90 ডিগ্রির বেশি, নেগেটিভ স্লোপ এসছে, ঠিক আছে। সো আমি কি বলছি, কিভাবে শর্টকাট ট্রিকটা করব? সবচেয়ে আগে তো দেখবো স্থূলকোণ না, স্থূলকোণ কিনা, ইয়েস স্থূলকোণ। তো আমি কি করব, এই লাইনের নিচের অ্যাঙ্গেলটা বের করে নেব। এটা সবটা 180 ডিগ্রি, তো 150 180 ডিগ্রি মাইনাস 150 কত হবে? 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি বেশি পেয়ে গেছি। এটার ক্ষেত্রে সেম, 180 মাইনাস 120 60 ডিগ্রি হয়ে যাবে। জাস্ট শর্টকাট কি করব, যে এই স্লোপটা বার করব, তো S3 লিখবো, মাইনাস দিয়ে দেব এবং tan আলফা লিখে দেব। এই আলফা অ্যাঙ্গেলটা বের করব, এরপরে স্লোপের জন্য -tan আলফা বের করে নেব। আগের মতোই ভ্যালু আসছে। আগের মতোই তো ভ্যালু আসছে। সেম এটার জন্য -tan আলফা বের করে নেব। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ট্রিক। আচ্ছা, এখানে কি স্লোপ আছে দেখো, এটা 90 ডিগ্রিতে আছে এই লাইনটা। সো এই স্লোপটা আমরা জানি tan 90 এর ভ্যালু আনডিফাইন্ড। সো 90 ডিগ্রিতে যেকোনো স্লোপের ভ্যালু অসংজ্ঞাত হয়। বোঝা গেছে? তাহলে এবার নেক্সট স্লাইডের দিকে যাওয়া যাক। সো নেক্সট স্লাইডে এখানে আমার কাছে আবার একটা কোশ্চেন আছে আমাদের কাছে। সো কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য স্লোপ এট x=2, অর্থাৎ x=2 তে, এখানে x=2 লেখার দরকার ছিল, আমি এখানে লিখে দিচ্ছি x=2 এখানে। সো x=2 তে আমাদের নতিটা বের করতে হবে। কিভাবে বের করব? সবচেয়ে আগে দেখো আমি কি করছি এখানে, আমি দেখো এখানে আছে না, এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এটার প্যারালালে অর্থাৎ সমান্তরালে এখানে একটা রেখা টানছি আমি, ঠিক আছে, এই টেনে দিলাম রেখা। তাহলে আমাকে একটা জিনিস বলো, যে এই অ্যাঙ্গেলটা, আর এটা কি হলো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, ইয়েস। তো এটা এটা বের করে নিলে, এই অ্যাঙ্গেলটা বের করে নিলেই তো আমাদের এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। সো সবচেয়ে আগে তো আমরা এই অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করি। সো চলো চেষ্টা করি। যেহেতু এটা থিটা, ঠিক আছে, এটা হবে লম্ব, এটা সবটা হবে ভূমি, ঠিক আছে, এতটুকু তো বুঝেছো। সো লম্ব বাই ভূমি বের করি। টেন থিটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের কাছে? 20, ভূমি কত? 4। সো 20/4, তো এটা হয়ে যাবে 5। টেন থিটার ভ্যালু আমাদের কাছে কত আসছে? টেন থিটার ভ্যালু আসছে আমাদের কাছে 5। এবং এবার একটা জিনিস তোমরা ভালো করে জেনে নাও, সরল রেখা আছে না, সরল রেখা, এটা পরে আরো একবার বলবো তোমাদের, যে সরল রেখাগুলো আছে, সেই সরল রেখার যে কোনো পয়েন্টে x=2 বলেছে, x=4 বলেছে, x=1 বলেছে, সরল রেখার যে কোনো পয়েন্টে নতির ভ্যালু সেম থাকে, স্লোপের ভ্যালু সেম থাকে, অর্থাৎ টেন থিটার ভ্যালু সেম থাকে। এখানে যত থাকবে এখানেও ততই থাকবে, এখানেও তত থাকবে, এখানেও তত থাকবে। বুঝতে পেরেছো? তা আমাদের আনসার কিন্তু এখানে চলে এসছে। আমি বের করেছি এই জায়গা, বের করেছি এটা সবটার জন্য, ঠিক আছে, কিন্তু এই সবটার জন্য বের করাতেও আমি কিন্তু এই পয়েন্টের ভ্যালু পেয়ে গেছি, কারণ এটা সরল রেখা, সরল রেখার নতি সব পয়েন্টে সেম থাকে। সো এটাই হয়ে গেছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝেছো। চলো এবার আমরা নেক্সট স্লাইডের দিকে যাই।
সো এই স্লাইডে আমাদের কাছে কি আছে? এই স্লাইডে আছে আমাদের কাছে ইম্পর্টেন্ট স্লোপস, অর্থাৎ বিভিন্ন দরকারি আমাদের কাছে যে কিছু নথি আছে ওইগুলো আমাদের আগে থেকে জেনে রাখতে হবে ক্লাস 11 এর জন্য। তো ওইগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? সব জায়গায় তো আমাদের কাছে সরল রেখা আছে। দেখো আমি সবখানেই বলেছি যে এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি। সো সব জায়গায় tan থিটার ভ্যালু সেম থাকবে এবং দ্যাট মিনস সরল রেখার নতি সেম থাকে। এই জিনিসটি আমি এখানে লিখেছি, স্লোপ অফ এ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ সরল রেখার যে স্লোপ থাকে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ সেম এট এভরি পয়েন্ট থাকে, ঠিক আছে? কিন্তু এই স্লোপগুলো এই কার্ভগুলো দেখো, এই গ্রাফগুলো দেখো, এখানে কি সবকিছু সেম পয়েন্টে লাগছে? এখানে যদি আমি টেন থিটা বের করি সেম থাকবে, এখানে টেন থিটা বের করলে সেম থাকবে, এখানে টেন থিটা বের করলে সেম থাকবে না, একদম সেম থাকবে না। তো এইসব গ্রাফের যেগুলো সরল রেখা না ওগুলোর নতি সব জায়গায় সেম থাকে না, ঠিক আছে? তো চলো দেখি এই চারটা গ্রাফকে আমরা একটু স্টাডি করি, ঠিক আছে? সবচেয়ে প্রথমে তো দেখো এই গ্রাফটার দিকে যাচ্ছি, ঠিক আছে? এই গ্রাফটার দিকে। তো আমি যদি এদিক থেকে যাই, সব জায়গায় যে কোনো একটা পয়েন্ট লইলাম, এই পয়েন্টটা নিছি। এই পয়েন্টটা নেওয়ার পর দেখছি এটা তো 90 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ স্থূলকোণ। তো স্থূলকোণের জন্য আমরা কি করি? ট্রিক্স ব্যবহার করে নিচেরটা বের করে নিই অবভিয়াসলি। তারপর আমি আরেকটু গেলাম, যাওয়ার পর নিচের আরেকটা পয়েন্ট নিলাম। সো আবার এই জায়গাতে একটা আমি নতি টানলাম। নতি টানার পর এটাও দেখলাম 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমি আবার নিচেরটা বের করে নিয়েছি। সো এটাই বলেছি, যেহেতু যেহেতু থিটা অবটিউজ অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, টেক আলফা। আলফা নিয়েছি আমরা, ঠিক আছে? ঠিক আছে। আর যেই আমরা আলফা নিয়েছি এর কথার অর্থ কি? যেই আলফা নিয়েছি মানে অবটিউজ অ্যাঙ্গেল তো থিটা, তার মানে নতি নেগেটিভ আমরা আগেই পড়ে এসেছি। তো আমি এভাবে বলতে পারি যে আলফা যেহেতু নিয়েছি আমার নতি নেগেটিভ, ঠিক আছে? এবার দেখো, এবার আলফা কিন্তু কমছে, এই অ্যাঙ্গেলটা বেশি ছিল, এটা একটু ছোট হয়ে যাবে। সো আলফা 1 আলফা 2 তে যেতে যেতে মানে আমরা যত এদিকে যাচ্ছি আলফার ভ্যালু কমছে, অর্থাৎ আমাদের যে স্লোপ এটা ডিক্রিজিং মানে ধীরে ধীরে কমছে, অ্যাঙ্গেল কমছে মানে স্লোপ কমছে। সো কি জিনিস আমরা বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যেহেতু যেহেতু গত স্লাইডে আমি বলেছিলাম স্লোপ বেশি মিন্স অ্যাঙ্গেল বেশি, তো অ্যাঙ্গেল কম হলে স্লোপও কম হবে। এবং যদি যদি আমার দেখি যে অবটিউজ অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রির বেশি আসছে, আমরা আলফাটা নিয়ে নেব। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে স্লোপ নেগেটিভ হবে এবং কমছে, ডিক্রিজিং হবে, নেগেটিভ ডিক্রিজিং। এক্ষেত্রে নেগেটিভ ডিক্রিজিং। নেগেটিভ কেন? কারণ আলফা নিয়েছি, ঠিক আছে? আর ডিক্রিজিং কেন? আলফার ভ্যালু ধীরে ধীরে কমছে। এই স্লোপটা দেখি, ঠিক আছে? এই স্লোপটা দেখি। আমি যেতে কেন এটা থিটা 2 এটা থিটা 1 কেন? আমি যদি এদিকে যাই সব জায়গায় আমি এই পয়েন্টটা পাবো। সো এই পয়েন্টে যদি আমি একটা স্লোপ টানি, স্লোপ টানলে কিন্তু এই থিটা অ্যাঙ্গেলটা পাবো এবং এটা 90 ডিগ্রি থেকে কম। সো আলফা নেওয়ার দরকার নেই, ঠিক আছে না? তারপর আরেকটু গেলাম, তারপর আরেকটু যাওয়ার পর এই পয়েন্টে লুয়েছি আবার, ঠিক আছে? এই পয়েন্টে আবার একটা অ্যাঙ্গেল টানলাম। এইজন্য সেকেন্ড পয়েন্ট এটা হওয়াতে এটা থিটা 2 লিখেছি আমি, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি? যেহেতু থিটা নিয়েছি তার মানে তারা পজিটিভ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, স্লোপ পজিটিভ হবে। ইয়েস, স্লোপ পজিটিভ। আর কি? যেহেতু অ্যাঙ্গেল কমছে, দেখো প্রথমে কত ছিল? প্রথমে ছিল কিছু একটা অ্যাঙ্গেল, তারপরে আরো কিন্তু কমে গেছে, এটা আরো কমে গেছে। সো যেহেতু থিটা মানে থিটা নিয়েছি আমি পজিটিভ মানে উপরের দিকে লাইন নিয়েছি, আলফা নেইনি। সো স্লোপ পজিটিভ কিন্তু ধীরে ধীরে কমছে, অ্যাঙ্গেল কমছে মিন্স স্লোপও ধীরে ধীরে কমছে। আচ্ছা, এই গ্রাফটা কি দেখতে পারি? এই গ্রাফটাতে আমি এদিক থেকে যাব, প্রথম পয়েন্ট পেয়েছি এটা, এই যে থিটা 1। যেহেতু আমি এটা 90 ডিগ্রি থেকে বেশি পেয়েছি, আমি কি করব? আলফা নেব। সেম সেকেন্ড পয়েন্ট আরেকটু গেলাম, আরেকটু গিয়ে সেটা আমি এই পয়েন্টটা পেলাম, এখানে আরেকবার টেনেছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি কি? আমি দেখতে পাচ্ছি যে যেহেতু আমি আলফা নিয়েছি সো স্লোপ নেগেটিভ, ঠিক আছে? যারা আলফা নিয়েছি এই জিনিসটা বুঝতে না পারো তারা এটাই বুঝে নেবে যে যেহেতু আমি অবটিউজ অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রির বেশি নিয়েছি তাহলেও স্লোপ নেগেটিভ তুমি বলতে পারো। আচ্ছা, আলফা নিয়েছি, স্লোপ নেগেটিভ এবং আলফা অ্যাঙ্গেল দেখো প্রথমে এর দূর ছিল তারপর বেড়েছে, অর্থাৎ স্লোপ ইনক্রিজিং, অর্থাৎ বাড়ছে স্লোপটা ধীরে ধীরে, ঠিক আছে? তারপর তারপর এটার দিকে দেখো, আমি এদিক থেকে গেলাম, সব জায়গায় আমি এই পয়েন্টটা পেলাম, একটা টানলাম, যেহেতু থিটা টেনেছি 90 ডিগ্রি থেকে কম, স্লোপ পজিটিভ হবে। আরেকটা টানলাম এদিকে, তো ধীরে ধীরে অ্যাঙ্গেলটা কিন্তু আমার বেড়েছে। সো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে যেহেতু থিটা নিয়েছি স্লোপ পজিটিভ হবে আর অ্যাঙ্গেল আগেরটার থেকে পরেরটা বেশি, সো স্লোপ ইনক্রিজিং হবে, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝে গেছি যে কখন স্লোপ পজিটিভ হবে, কখন স্লোপ নেগেটিভ হবে। আমাদের সবচেয়ে বেশি এটাই জানা দরকার স্লোপ পজিটিভ কি নেগেটিভ এবং ইনক্রিজিং
কি ডিক্রিজিং, এটা জানা দরকার আমাদের। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইডে আছে আমাদের কাছে গ্রাফ অফ এ স্ট্রেট লাইন। তো গ্রাফ অফ এ স্ট্রেট লাইনকে লিনিয়ার ইকুয়েশন দিয়ে সেটা লিখতে পারি আমরা। স্ট্রেট লাইন আমরা জানি সবসময় যে একটা লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ রৈখিক সমীকরণ যার হাইয়েস্ট পাওয়ার 1 তাদের গ্রাফ থাকে স্ট্রেট লাইন। ঠিক আছে, তো স্ট্রেট লাইন ইকুয়েশনের জেনারেল ফর্ম, সাধারণ ফর্ম কেমন থাকে, এরকম ফর্মে পাবে তোমরা y ইজিক্যাল টু mx প্লাস সি। ঠিক আছে, y ইজিক্যাল টু mx প্লাস সি, তার মধ্যে এম হচ্ছে আমাদের স্লোপ বা নতি যাকে বলে এতক্ষণ যে বের করে এসেছি, আর সি কে বলে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট কি? ইন্টারসেপ্ট হচ্ছে লাইনটি কোথায় ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। লাইনটি লাইনটি কোথায় ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে, লাইনটি কোথায় ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। এম কি? স্লোপ। লাইন সি কি? ইন্টারসেপ্ট, অর্থাৎ লাইনটি কোথায় ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। তো স্ট্রেট লাইনের কয়েকটা ইকুয়েশন যেমন এটা, এটা, এটা এবং এটা। ঠিক আছে, আচ্ছা ইন্টারসেপ্টর দিয়ে আমরা কি বুঝতে পারি? যদি ইন্টারসেপ্ট পজিটিভ হয়, ইন্টারসেপ্ট যদি পজিটিভ, সির ভ্যালু পজিটিভ হয়, তার মানে উপরে কোনোখানে এক্স অ্যাক্সিসের উপরে কোনোখানে ছেদ করেছে। সির ভ্যালু 0 হলে একদম এই জায়গায় অরিজিনে অর্থাৎ এই জায়গাতে ছেদ করেছে, এবং সির ভ্যালু নেগেটিভ হলে এক্স অ্যাক্সিসের নিচে কোনোখানে ছেদ করেছে লাইনটি। ঠিক আছে, এবার এমনও হতে পারে, এমনও হতে পারে, এটা আমরা বুঝবো। ঠিক আছে, ইকুয়েশন থেকে সবচেয়ে প্রথমে আমি যদি প্রথমটা নিই, এখানে আমি কি দেখছি যে আমাদের স্লোপ পজিটিভ এবং যেহেতু স্লোপ পজিটিভ এবং ইন্টারসেপ্টার ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, স্লোপ পজিটিভ হলে আমরা কি মনে করি? স্লোপ পজিটিভ হলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তা এরকম হলে স্লোপ পজিটিভ হবে। স্লোপ নেগেটিভ হলে এরকম কমবে, কারণ আলফা বের করতে হবে তখন আমাদের। স্লোপ পজিটিভ হলে এরকম ভাবে টানবো, স্লোপ নেগেটিভ হলে এরকম ভাবে টানবো। ঠিক আছে, এবার যেহেতু ইন্টারসেপ্টার ভ্যালু যেহেতু 2 হবে, আগে আমি দেখি নেক্সট স্লাইডে এটা কি আমি এনেছি করে না করেছি, এখানে বোঝাতে হবে। সো যেহেতু যেহেতু স্লোপ পজিটিভ, সো এরকম ভাবে হবে, এটা শিওর। তো আর ইন্টারসেপ্ট 2 মানে কোথায় হবে? উপরে হবে, এরকম কোনখানে এই লাইনে হবে। ঠিক আছে, স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট পজিটিভ এরকম হবে। স্লোপ নেগেটিভ ইন্টারসেপ্ট পজিটিভ, তাহলে কি হবে? দেখো সবচেয়ে আগে তো ইন্টারসেপ্ট পজিটিভ বলছে, তো উপরে কোনখানে থাকবে, এবং স্লোপ নেগেটিভ যেহেতু এরকম ভাবে হবে। বুঝতে পেরেছো? সেম স্লোপ নেগেটিভ ইন্টারসেপ্টও নেগেটিভ, তো নেগেটিভ ইন্টারসেপ্ট হলে এই জায়গায় কোনখানে হবে, মনে করো এই দিকে, এবং যেহেতু স্লোপ নেগেটিভ এটাও এরকম ভাবে হবে। তারপর এটা কি? স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ স্লোপ পজিটিভ। আশা করি সবাই বুঝেছো, একদম সহজ এটা। নেক্সট কোশ্চেন আছে আমাদের কাছে একটা। কোশ্চেনটা কি? ড্র এ গ্রাফ। আচ্ছা, ড্র এ গ্রাফ বিটুইন ওয়াই এন্ড এক্স ফর গিভেন ইকুয়েশন। প্রদত্ত সমীকরণগুলোর জন্য এক্স এবং ওয়াই এর মধ্যে লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এটা তো একদম সহজ, দেখবা কিভাবে আমরা সহজ করে করে নিই। এক নাম্বারটা কি? দেখো আমাদের বলেছে এখানে এটা এম এর ভ্যালু পজিটিভ, আমি লিখিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে এম, এটা হচ্ছে সি। আমার এখানে দেখছি যে সির ভ্যালু পজিটিভ, তারপরে উপরে কোনখানে হবে, উপরের দিকে কোনখানে হবে, এবং স্লোপও আমাদের কাছে পজিটিভ। সো এটা কি হয়ে যাবে আমাদের কাছে? এরকম একটা গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা যদি আমি দেখি, এখানে এম এর ভ্যালু নেগেটিভ, স্লোপ নেগেটিভ, এম এর ভ্যালু -1 না এখানে, আর সি তো নাই এখানে, তো সির ভ্যালু 0। দ্যাট মিনস আমি কি বুঝেছি যে এই যে আমার যে গ্রাফটা আছে, যেহেতু স্লোপ নেগেটিভ এবং সির ভ্যালু 0, তো এটা এখান থেকে কোনখানতে যাবে এবং নেগেটিভ হওয়াতে এরকম ভাবে যাবে। বুঝতে পেরেছো? একদম সহজ, কিন্তু কি দারুণ করে আমরা এখানে নিচ্ছি। তারপর কি? স্লোপ নেগেটিভ স্লোপ নেগেটিভ আর ইন্টারসেপ্ট পজিটিভ। এটা কত নাম্বার? 3 নাম্বার, ইয়েস। স্লোপ নেগেটিভ ইন্টারসেপ্ট পজিটিভ। স্লোপ নেগেটিভ হওয়ায় এভাবে গেছে, ইন্টারসেপ্ট পজিটিভ হওয়ায় এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে। তারপর কি? তারপর হচ্ছে দেখো এই ইকুয়েশনটা এরকম ভাবে থাকলে কি করব? সবচেয়ে আগে আমরা এই আকারে সলভ করে নেব এটা। তো সলভ করি আমি একটু। ঠিক আছে, তারপর আমরা এটা বের করার চেষ্টা করব। সো এটা কি হয়ে যাবে আমাদের কাছে? এটা হয়ে যাবে 3x - 2y বাই 6 = 1। তো এটা হয়ে যাবে 3x - 2y 6। তারপরে হয়ে যাবে -2y = 6 - 3x। তারপর y = এদিকে গেলে ফলে হয়ে যাবে -3 আর +3/2x। ঠিক আছে, সো আমি
কি দেখতে পাচ্ছি এখানে? আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইন্টারসেপ্ট নেগেটিভ এবং স্লোপ পজিটিভ। তো ইন্টারসেপ্ট নেগেটিভ এবং স্লোপ পজিটিভ হলে কি হবে? যেহেতু ইন্টারসেপ্ট নেগেটিভ নিচে কোনখানে হবে স্লোপ পজিটিভ, তাই এরকম ভাবে যাবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝেছো। চলো এবার আমরা নেক্সট স্লাইডের দিকে যাই, দেখি কি আছে। এবার চলে এসছি আমরা অধিবৃত্তর কাছে। অধিবৃত্তর কাছে চলে এসছি। অধিবৃত্ত। অধিবৃত্ত কোন সময় হয়? দেখো আমাদের যে আমরা জানি লিনিয়ার ইকুয়েশন হলে স্ট্রেট লাইন হবে, এবং যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে অধিবৃত্ত হবে। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের গ্রাফগুলো অধিবৃত্ত থাকে। তাদের সাধারণ আকার কি? y ax স্কয়ার। ঠিক আছে? y ax স্কয়ার এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু হাইয়েস্ট পাওয়ার 2 আছে। এর ভ্যালু কি? a হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, 2 হতে পারে, 3 হতে পারে, 4/2 হতে পারে, যে কোনো কিছু একটা কনস্ট্যান্ট হচ্ছে a এখানে। ঠিক আছে? সো গ্রাফগুলো কিভাবে হবে এটা আমাদের বুঝতে হবে। যেমন y x স্কয়ার এর গ্রাফ কি? এর ভ্যালু ছাড়াই আমরা এখন করব। যখন আমি তোমাদের অঙ্কতে করাবো, ম্যাথস করাবো, অনেক বেশি ডিটেইলে করাবো। এখানে আমাদের জাস্ট জানলেই হলো। ঠিক আছে? সো y x স্কয়ার। y x স্কয়ার যদি এখানে হয়, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে? ভালো করে লক্ষ্য করো। আমি x এর ভ্যালু এখানে যতই বসাই, +1 কি -1 কি মান, আমি যদি এখানে +1 ও বসাই x, -1 ও বসাই x, যা খুশি তা বসাই, ওই স্কয়ারের জন্য y এর ভ্যালু সবসময় পজিটিভ থাকবে। তো এইজন্য এই ভ্যালু গ্রাফটা এরকম হবে। ঠিক আছে? যখন আমি 0 বসাবো y এর ভ্যালু 0 হয়ে যাবে, এবং আমি এবার +1 বসাই, -1 বসাই, y এর ভ্যালু সবসময় পজিটিভই থাকবে। এবার এদিকে দেখো। দেখো, আমি x এর ভ্যালু যা খুশি তাই বসাই, সামনে একটা মাইনাস লাগানো, তো সবসময় y এর ভ্যালু নেগেটিভই আসবে। ঠিক আছে? এবার নেক্সট এটার দিকে। এটা দেখো x y স্কয়ার, অর্থাৎ আমি y এর ভ্যালু যা বসাই, x এর ভ্যালু সবসময় পজিটিভ আসবে। ঠিক আছে? তারপর এটা কি? এটা হচ্ছে x y স্কয়ার, অর্থাৎ আমি y এর ভ্যালু যাই বসাই, সামনে একটা মাইনাস থাকার কারণে x এর ভ্যালু সবসময় নেগেটিভ আসবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। এটাই ছিল পড়াবোলা। এত বেশি কঠিন না কিন্তু ফিজিক্সের বেসিক ম্যাথ গুলো। ঠিক আছে? সো এবার আছে আমাদের কাছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটাও একটা ইম্পোর্টেন্ট গ্রাফ মনে রাখার জন্য। রেক্টেঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত কাকে বলে? রেক্টেঙ্গুলার হাইপারবোলা যখনই তোমরা y ভেরিজ উইথ 1/x এরকম ইকুয়েশন দেখবে, বা xy কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেকোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক দেখবে, তখনই মনে করবে যে এদের গ্রাফ আছে না, রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। y ভেরিজ উইথ 1/x, অথবা xy কনস্ট্যান্ট হলেই মনে করবে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ আয়তাকার পরাবৃত্ত হবে আমাদের গ্রাফটা। ঠিক আছে? এবং রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখতে কিরকম হয়? এইরকম। ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখতে এরকম হয় কেন? দেখো, আমি এটা থেকে কি বলতে পারি যে y কনস্ট্যান্ট বাই x ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচে চলে আসছি। তখন যখন x এর ভ্যালু 0 এর দিকে যাবে, তখন y এর ভ্যালু কিন্তু ইনফিনিটির দিকে যাবে। সো x এর ভ্যালু যখন 0 এর দিকে থাকবে, তখন y এর ভ্যালু ইনফিনিটির দিকে থাকবে, এবং x এর ভ্যালু ইনফিনিটির দিকে থাকলে y এর ভ্যালু আস্তে আস্তে 0 এর দিকে চলে আসবে। তো একদম সহজ কিন্তু গ্রাফটা। এটা বা এটা দেখলেই মনে করবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে? তোমরা যখন থার্মোডাইনামিক্স এর পিবি গ্রাফ দেখবে, পিবি কনস্ট্যান্ট, তখনও দেখবে এরকম কিছু একটা দেখতে পাবে। তো যখন থার্মোডাইনামিক্স নিয়ে আমরা কথা বলবো, তখন এসবের দরকারও পড়বে। আরো অন্যান্য চ্যাপ্টারও এসব দরকার পড়বে। চলো এবার দেখি নেক্সট স্লাইডে আমাদের কাছে কি আছে। নেক্সট স্লাইডে আমাদের কাছে আছে উপবৃত্ত বা ইলিপস, ডিম্বাকৃতি। ঠিক আছে? উপবৃত্ত বা ইলিপস। আচ্ছা, উপবৃত্তের মধ্যে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। যেই সাইডটা, যে অ্যাক্সিসটা বা যে অক্ষটা বড় হয়, একে বলে মেজর অ্যাক্সিস বা পরাক্ষ, আর যেটা ছোট হয় এটাকে বলে মাইনর অ্যাক্সিস বা উপাক্ষ। ঠিক আছে? মেজর মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস কোনটা? বড়টা। মাইনর অ্যাক্সিস কোনটা? ছোটটা। পরাক্ষ কোনটা? বড়টা। উপাক্ষ কোনটা? ছোটটা। ঠিক আছে? আচ্ছা, পরাক্ষর যে হাফ, অর্থাৎ মেজর অ্যাক্সিসের হাফকে আমরা এ বলি, আর মাইনর অ্যাক্সিসের হাফকে আমরা বি বলি। এটা মাইনর অ্যাক্সিসের অর্ধেক, এবং এটা মেজর অ্যাক্সিসের অর্ধেক। সো মেজর অ্যাক্সিসের হাফকে আমরা কি বলবো? এ। মাইনর অ্যাক্সিসের হাফকে বলবো বি। তাহলে ইলিপসের ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা। ইলিপসের ফর্মুলা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ইলিপসের ফর্মুলা। আর অনেক সময় ইলিপসের এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে বলে, তো ইলিপসের ক্ষেত্রফলের এরিয়া কি, ক্ষেত্রফলের সূত্র কি? পাই ইনটু a ইনটু b। পাই ইনটু a ইনটু b। ঠিক আছে? নেক্সট কি আছে আমাদের কাছে? নেক্সট আছে আমাদের কাছে সার্কেল বা বৃত্ত। বৃত্ত ইজ এ স্পেশাল কেস অফ ইলিপস না? তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি যদি এটাকে আর এটাকে সেম করে দিই, তাহলে তো আমাদের কাছে বৃত্ত চলে আসছে। ঠিক আছে না? তো এই জিনিসটাই তো আমি করেছি এখানে।
দুনো জায়গায় যে সংখ্যা এ লিখে দেব, যখন এ লিখে দেব তো এটা নিচে লসাগু হয়ে এদিকে চলে আসবে। তো এটাই তো এখানে হয়েছে। আমাদের বৃত্তের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে? আর বৃত্তের ক্ষেত্রফল দেখো এটি এখানেও লিখেও দিয়েছে যে সার্কেল ইজ এ স্পেশাল কেস অফ ইলিপস। ইলিপস যখন এ ইজ ইকুয়াল টু বি হবে, তো মেজর অ্যাক্সিস যখন মাইনর অ্যাক্সিসের সমান হবে তখন এটা বৃত্ত হয়ে যাবে। সো বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই এ স্কোয়ার বা পাই আর স্কোয়ার, ঠিক আছে? সো আরো কিছু ইম্পর্টেন্ট গ্রাফস কি আছে আমাদের কাছে? আরো কিছু ইম্পর্টেন্ট গ্রাফস গুলো হচ্ছে এখানে দেখো সবচেয়ে প্রথমে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ই কি? ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক যার ভ্যালু মোটামুটি 2.7 এর সমান হয়। তো y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কিরকম হবে? এটা কি হলো? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। কেমনে হবে? দেখো, যখন আমি x এর ভ্যালু 0 রাখবো তখন এটা সবটা 1 হয়ে যাবে। তো y ইজ ইকুয়াল টু 1 হবে। তো আমি বলেছি x যখন 0 হবে তো y ইজ ইকুয়াল টু 1 হবে। যখন আমি x এর ভ্যালু বাড়াতে থাকবো, পজিটিভের দিকে নিতে থাকবো, y এর ভ্যালু অনেক বাড়তে থাকবে। তো এরকম ভাবে বাড়বে। যখন আমি x এর ভ্যালু নেগেটিভের দিকে নেব, x এর ভ্যালু কিছু একটা মাইনাস ইনফিনিটির দিকে যাবে, তখন এটা 1 বাই মাইনাস ইনফিনিটি হবে। দ্যাট মিনস এটা আস্তে আস্তে 0 এর দিকে যেতে থাকবে। এই হচ্ছে গ্রাফটা। আচ্ছা, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? যখন x এর ভ্যালু 0 রাখবো তখন y এর ভ্যালু এটা সবটা 1 হয়ে যাবে, তো y এর ভ্যালু 1 হবে, এখানে থাকবে। যখন x এর ভ্যালু আমি পজিটিভের দিকে নেব, পজিটিভের দিকে যখন নেব, পজিটিভ ইনফিনিটি করব, তো y এর ভ্যালু 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি হবে, অর্থাৎ 0 এর দিকে যাবে, ঠিক আছে? তো x এর ভ্যালু যেই পজিটিভ, আমি 0 এর দিকে যেতে y এর ভ্যালু 0 এর দিকে যেতে থাকবে। আর x এর ভ্যালু যদি আমি এটা নেগেটিভ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এটা y এর ভ্যালু প্লাস ইনফিনিটির দিকে যেতে থাকবে। সো এরকম হবে গ্রাফটা। বুঝতে পেরেছো? আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ হচ্ছে এটা, y ইজ ইকুয়াল টু y মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার x। যখন আমি x এর ভ্যালু 0 ধরবো, তো y এর ভ্যালু কিন্তু এটা তো 1 হবে, তো 1 মাইনাস 1 y এর ভ্যালু 0 হয়ে যাবে। সো আমি এটাই বলেছি যে x এর ভ্যালু যখন 0 হবে, y এর ভ্যালু তখন 0ই হবে। এবং যখন আমি x কে পজিটিভের দিকে নিতে থাকবো, y এর ভ্যালু 1 এর দিকে চলে যেতে থাকবে, কারণ y এর ভ্যালু ধীরে ধীরে 0 হবে এবং যত 0 এর দিকে যাবে এটা এত 1 এর দিকে হতে থাকবে। বুঝতে পেরেছো? সো এটা গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? y এর ভ্যালু 1 এর কাছাকাছি যেতে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কাছে লাস্ট গ্রাফ। এটা আমি দেবো কিনা দেবো ভাবছিলাম, যেহেতু তোমাদের লগারিদম করাইনি। আর লগারিদমের সময় তো আমি আরো ভালো করে বুঝিয়ে দিতেও পারি এই গ্রাফটা। এটা মনে রাখবে যে y ইজ ইকুয়াল টু লগ এক্স এর গ্রাফটা এরকম হয়। যখন আমি অ্যাকচুয়ালি লগ 1 এর ভ্যালু 0 হয়। সো এক্স এর ভ্যালু যখন 1 হবে, y এর ভ্যালু তখন 0 হবে। এবং লগ এক্স এর গ্রাফটা তোমরা মনে রাখবে যে এটা এরকম হয়। এরকম হয় লগ এক্স এর গ্রাফটা। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা সবাই বুঝেছো। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা কমেন্ট করবে যদি কোনো কিছু না বুঝে থাকো। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা কি করব? নেক্সট ভিডিওতে সবচেয়ে আগে তো কতটুক হয়েছে আমি ওই জিনিসটাকে এখানে দেখছি। সো কতটুক হয়েছে আমাদের? আমাদের হয়ে গেছে কোয়াড্রেটিক ইকুয়েশন আর গ্রাফ। তো নেক্সট ভিডিওতে আমরা কি করব? ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন যদি সময় থাকে করব, নাহলে ডেরিভেটিভের উপরেই থাকবো এবং লাস্ট ভিডিওতে আমরা লগারিদম শেষ করব। সো আজকের জন্য এতটুকুই। বাই।